অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বিকেল ৩:৩০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দুপুরে বাসায় খাবার খেতে বসলে হঠাৎ তিনি পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩:১০ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে মিশর থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসপাতালে ছুটে যান উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির মহাসচিব, জামায়াতে আমির সহ বিশিষ্টজনরা। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপির মহাসচিব, জামায়াতে আমির সহ বিশিষ্টজনরা। তারা বলছেন, হাসান আরিফের মৃত্যুতে দেশের আইনাঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তবে তার মৃত্যু বেদনাদায়ক হলেও অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রক্রিয়া থেমে থাকবে না। গণতন্ত্র উত্তরের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করুন। এই দেশটাকে গড়া এবং এই নতুন বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশটাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া দরকার, যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো অসম্ভব পরিষ্কার ছিল তার সামনে। হঠাৎ করে তার এই চলে যাওয়াটা আমি মনে করি জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি। দর্শক, এই মুহূর্তে রাজধানী ধানমন্ডিতে বায়তুল আমান মসজিদে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, উপদেষ্টা হাসান আরিফের জানাজা ও দাফন নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ফারহানা আপনাকে। আসলে যা বলছিলেন সেই সূত্র ধরে আমি একটু বলতে চাই যে আমরা জানি যে আজ বিকাল ৩টার পরে আমাদের লেভিট হাসপাতালে ইন্তেকাল করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হাসান আরিফ। তিনি আসলে ভূমি এবং বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার সম্পর্কে যদি একটু বলতে চাই, আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। ডাক্তাররা বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলে তাকে আসলে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসলে তিনি এমনিতে শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, তিনি হঠাৎ করে আসলে হার্ট অ্যাটাক হওয়াতেই তিনি আসলে হার্ট অ্যাটাক জনিত কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে ধানমন্ডি বাইতুল আমান জামে মসজিদ, এই মসজিদটিতেই তার প্রথম নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে। আমরা দেখতেই পাচ্ছেন যে এই মসজিদটিতে কিন্তু এরই মধ্যেই করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছে। কারণ এখানেই ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ রয়েছেন, অল্প কিছুক্ষণ আগেই আসলে তথ্য উপদেষ্টা রয়েছেন যে নাহিদ এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তারাই কিন্তু আমরা দেখতে পেয়েছি যেখানে প্রবেশ করেছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে বিভিন্ন সামরিক বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসছেন এবং তারা প্রবেশ করেছেন। ইতিমধ্যেই আমরা আমাদের ডান পাশে ফ্রিজিং ব্যানে করে সেই হাসান আরিফের মরদেহটি কিন্তু এখানে রাখা হয়েছে। এই এশার নামাজের পরেই তাকে তার প্রথম জানাজাটি এখানে অনুষ্ঠিত হবে এবং এই জানাজাটি শেষে আমরা যতটুকু জানতে পেরেছি তারপর তার লাশটি নিয়ে যাওয়া হবে তার বাড়িতে ধানমন্ডিতেই, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর তার এই লাশটিতে রাখা হবে আসলে বারডেম হাসপাতালের হিমাগারে। কারণ আমরা জানতে পেরেছি যে তার মেয়ে একজন কানাডা প্রবাসী, তিনি কানাডা থেকে দেশে ফিরবেন, এর মধ্যে তিনি রওনা দিয়েছেন। তিনি দেশে ফেরার পরই তাকে সমাহিত করা হবে, কখন বা কোথায় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে প্রাথমিক অবস্থায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেই তাকে সমাহিত করা হতে পারে, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তবে তার মেয়ে আসার পরই বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। হাসান আরিফ সম্পর্কে যদি একটু আমরা বলতে চাই যে তিনি কিন্তু 2001 থেকে 2005 সালে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফখরুদ্দিন সরকারের সময় তিনি কিন্তু সেই সময় সরকারের একজন
একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে, তিনি আইনজীবী হিসেবে তিনি বেশ দপটের সাথেই কাজ করেছেন। এছাড়া বিভিন্ন অন্যান্য সংস্থা বা সংগঠনের সাথেও তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ নানাভাবে জড়িত ছিলেন। অর্থাৎ আমরা হাসান আরিফ একজন গুণী ব্যক্তি, তাকে আমরা হারালাম। তার এই চলে যাওয়াকে তার আত্মীয় স্বজন বা যারা বন্ধুবান্ধব রয়েছেন তার এই চলে যাওয়া বা তার শূন্যস্থান পূরণ হওয়া আজ আর কখনোই সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বে পেয়েছিলেন প্রথম এই বছরেই যে 8ই আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে বঙ্গভবনে। তারপর থেকে কিন্তু তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি আমরা জানি যে এর মধ্যে কিন্তু দপ্তর বন্টন করা হয়েছে, পুনর্বণ্টিত হয়েছে। আবার সেই পুনর্বন্টন করার পর তিনি প্রথম প্রাথমিক অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর পরবর্তী তাকে ভূমি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে এইভাবেই তিনি কাজ করে যাচ্ছিলেন। তিনি চেষ্টা করছিলেন বর্তমান দেশের জন্য কিছু করে যাওয়া, দেশের মানুষের জন্য কিছু করে যাওয়া। সে বিষয়টি আমরা আসলে তার বর্ণাঢ্য এই ক্যারিয়ার থেকে আমরা দেখতে পাই। তবে সব কিছু মিলে আমরা বলবো যে তার সব কিছুই কিন্তু এখন শেষ হয়ে গেল, তার ক্যারিয়ারটি শেষ হয়ে গেল। তার তিনি চলে গেলেন হঠাৎ করেই, যেন না ফেরার দেশে তিনি চলে গেলেন। তার স্বজনরাও যারা জানিয়েছেন যে তিনি আসলে ওরকম অসুস্থ ছিলেন না, যার ফলে তিনি মারা যেতে পারেন বা তিনি হাসপাতালে ভর্তি হবেন আগে থেকে এরকম কোনো প্রিপারেশন ছিলেন না। হঠাৎ করেই তিনি আজ দুপুরে তার দুপুরের খাবার খাওয়ার পরই নাকি হঠাৎ পড়ে গিয়েছিলেন। তখন তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আসলে আমরা এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন অপেক্ষা করছি প্রথম জানাজার জন্য। প্রথম জানাজার শেষে তাকে আবার তার বাড়িতে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে। তারপরেই কিন্তু আমরা জানি যে তাকে হিমাগারে রাখা হবে বারডেম হাসপাতালের, এবং তারপরে তার মেয়ে আসার পর এই সিদ্ধান্তগুলো জানাবো যে আমরা কখন তাকে কোথায় দাফন করা হবে। প্রাথমিক অবস্থার সিদ্ধান্ত কিন্তু আমরা আগেই বলেছি যে এটা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। ফারজানা। রাকিব, আপনাকে ধন্যবাদ। রেস্টুরেন্ট থেকে লাগা আগুনে পুড়ে গেছে উত্তরার 12 নম্বর সেক্টরের একটি 6তলা ভবন। ফায়ার সার্ভিসের ধারণা রেস্টুরেন্টে গ্যাসের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কোনো নিহতের ঘটনা না ঘটলেও 7 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে দেয়া ব্রিফিং এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আরও জানান অগ্নিকাণ্ডের দিক থেকে পুরো ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলিন রেস্টুরেন্টে লাগা আগুনে হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। সকালবেলা আমি ঘুমের মধ্যে ছিলাম, ব্লাস্ট হয়েছে, মানে অনেক বিকট শব্দ এবং লোকজনের চিল্লাচিল্লিতে আমি জিমের ডোরটা যখন ওপেন করি আগুনের ফুলকি আর আপনার ধোঁয়া। আমি নিচেও যাইতে পারি নাই, উপরেও যাইতে পারি নাই। পরে আমি এই আমার গ্লাস করা ওয়ালের সাইডে ফাঁকা জায়গাটাতে ওইখানে আমি গ্লাসটা ডাম্বেল দিয়ে গ্লাসটা ভেঙে আমি 3 তলা থেকে লাফ দিয়েছি। বেলা 10:30টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে যোগ দেয় আরও 3টি। দীর্ঘ প্রায় 4 ঘন্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রেস্টুরেন্টের গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। আনুমানিক যে সোর্স আগুনের যে উৎস এটা জানতে পেরেছি, এটা সম্ভাব্য উৎস। আমি একটা ভিডিও পেয়েছি, ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। পুরো ভবনে কোনো ফায়ার সেফটি ছিল না উল্লেখ করে ভবনটি অগ্নিকাণ্ড ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই। এদিকে ভবন মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি জানিয়ে এরই মধ্যে রেস্টুরেন্টের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যেহেতু আমরা আলামত নষ্টের চেষ্টা করছিল, তাকে আটক করেছি এবং এই ব্যাপারে আমরা তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভবনটি পুরোপুরি আবাসিক হলেও ব্যবহার করা হতো বাণিজ্যিকভাবে। রেস্টুরেন্টের পাশাপাশি ভবনটিতে ছিল জিম, বিউটি পার্লার সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। রাকিব হাসান,
মাইটিভি, ঢাকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল বেড়ে উঠলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার চোর ডাকাত ধরতে চায় না, রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। SM আরিফের রিপোর্ট। কৃষিবিদদের উদ্যোগে রাজধানীর জিগাতলায় কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির দোকান উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, দুর্নীতিবাজ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে পায়তারা করছে ভারত। দেশের ব্যবসা বাণিজ্য ভারতের নষ্ট হয়ে যাবে, সেই কারণে খুব কান্না পাইতেছে তাদেরকে আবার হাসিনারে কিভাবে আনানো যায়। এই দেশের মানুষ হাসিনার আওয়ামী লীগকে কখনো ক্ষমতা আসতে দেবে না। এখন এই সরকারও দেখলাম বলছে যে দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে একবারে ধরা যাবে না, তাহলে ব্যবসা নাকি নষ্ট হয়ে যাবে। আরে চোরে ডাকাতরা ধরলে কখনো কি নষ্ট হয় নাকি? এদিকে মোহাম্মদপুর ফোরকানিয়া মাদ্রাসায় আমরা বিএনপি পরিবারের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এইটা করছেন, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা, কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। নতুন রাজনৈতিক দল গড়তে গিয়ে গণতন্ত্রে ব্যাঘাত ঘটলে তার খেসারত দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। জনগণ কিন্তু উট পাখির মতো বালির নিচে তার মাথা গুঁজে রাখেনি। তাই আমি সকলকে বলি, যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের মানুষ, তাদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে বড় ধরনের খেসারত দিতে হবে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। নির্বাচনের জন্য 1 মাস বেশি সময় লাগলেও প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের পেশাজীবী বিভাগের উদ্যোগে সদস্য সম্মেলন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি বলেন, জোড়াতালি দিয়ে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দিলে জনগণ মানবে না। বিগত সরকারের আমল অবৈধ ভোটারদের বাদ দিয়ে নতুন করে ফ্রেশ ভোটার তালিকা প্রণয়নের আহ্বানও জানান জামায়াতের এই নেতা। এই জোড়াতালি দিয়ে ভোটার তালিকা সংশোধন করে আপনারা ভোটের দিকে যাবেন, এটা জনগণ মানবে না। এবং নতুন ভোটার তালিকা করতে কয়দিন লাগে? এতে যদি 1 মাস বেশিও লাগে তাতে দেওয়া উচিত। কি বলেন আপনারা? ফ্রেশ ভোটার তালিকা, ভুয়া ভোটার বাদ, আর ভোটার তালিকা থেকে যারা ভোটার হওয়ার মতো যারা বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য এটা একটা পূর্ব শর্ত। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনের হত্যাকারীদের বিচার করতে না পারা। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগের আন্দোলন নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকা ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন। এর থেকে উত্তরণের জন্য সুনামের সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কাউকে বিনা কারণে গ্রেফতার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে দ্রুত। অনুষ্ঠানে খুলনা বিভাগের নিহত 74 জনের পরিবারের মধ্যে 58 পরিবারের মাঝে 5 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় এবং জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন। অনেক কড়া ভাষায় বলতে পারি, গর্জন করে বলতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যাই করি না কেন, যতক্ষণ না আপনারা আপনাদের দায়িত্বটি উপলব্ধি না করবেন এবং সেটুকু পালন না করবেন, এটি আসলে সম্ভব নয়। আর আরেকটি জিনিস, আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সাথে পুরো বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রতি যে দিন শেষে আসলে কেউ যদি আপনাদেরকে আপনাদের শপথের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পোশাকের যে মর্যাদা
সেটা ক্ষুণ্ণ করে আপনাদের উপরে কোনো নির্দেশ চাপিয়ে দেয় যেটা দেশের এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী। 21 থেকে 23 ডিসেম্বরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাংলাদেশে পুরোদমে শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়া জানুয়ারি মাসের শুরু থেকে শৈত্যপ্রবাহ সহ দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতও হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। বাতাসে শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তোর দানা, ছোট হচ্ছে দিন আর রাত হচ্ছে দীর্ঘ। সাজপ্রভাতে কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। পঞ্জিকার হিসেব অনুসারে পৌষ ও মাঘ 2 মাসেই শীতকাল। অতীতে চেয়ে এবার শীত কেন বাড়বে তার ব্যাখ্যা দেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। উচ্চচাপ বলয়ের অবস্থান এবং পশ্চিম দিক থেকে এবং উত্তর দিক থেকে আসা শীতল বায়ু এবং জলীয় বাষ্পের প্রাপ্যতা কমে যাওয়া এবং ঊর্ধ্ব আকাশের বা ওই বায়ুর নিম্নমুখী বিচরণ, এই সবগুলো নিয়মের কারণে 23 তারিখ থেকে শীতের অনুভূতি একটু বৃদ্ধি পাবে। আর এছাড়াও সত্য প্রবাহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তার আগাম বার্তাও দেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আজকে থেকে আগামীকাল সকালের মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের অতীত রেকর্ড রয়েছে 17 দিন 22 দিনেরও টানা মৃদু ধরনের শৈত্যপ্রবাহের রেকর্ড আমাদের রয়েছে এবং এই জানুয়ারি মাসেই 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর জনপদের হিমালয় সংলগ্ন জেলার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। এটা বলতে পারে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর চালের বাজারে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। চিকন চাল কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়েছে মোটা চালের দামও। চালের দাম বৃদ্ধির পেছনে মুনাফা সিন্ডিকেট ও পাইকারি ব্যবসায়ীদের দুষছেন খুচরা বিক্রেতারা। অন্যদিকে রমজান মাস সামনে রেখে সব ধরনের ভোজ্য তেলের আমদানি শুল্ক দ্বিতীয়বারের মতো কমিয়েছে সরকার। তবে সরবরাহ আগের তুলনায় বাড়লেও তা অপ্রতুল বলে জানালেন বিক্রেতারা। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। SM তানভীরের রিপোর্ট। চালের বাজারে স্বস্তি ফেরাতে গত 20 অক্টোবর আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15%, রেগুলেটরি শুল্ক 25% থেকে কমিয়ে 5% এবং আগাম কর 5% সম্পূর্ণ প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড NBR। এতেও দাম না কমায় গত 31 অক্টোবর চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার। তবে এর প্রভাব বাজারে পড়েনি, উল্টো বেড়েছে সব ধরনের চালের দাম। একই অবস্থা তেলের বাজারেও। হাফ লিটার পাওয়া যেতেছে না, 1 লিটারও সংকট, 5 লিটারও সংকট, 2 লিটারটা একটু পাওয়া যেতেছে। এই কনজিউমার কোম্পানিগুলো লাইসেন্স দেওয়ার পরে তারা কিন্তু বাজারজাত করতে আসছে বিদায়ী, তারাই কিন্তু দাম বাড়ায়, তারাই কিন্তু দাম কমায়। এর আগে এরকম ছিল না। মিলিয়নেরা 1 বছর চালে 50 টাকা 100 লাভ করে, তারা 1 বছর চালে 700-800 টাকা বা 1000 টাকা পর্যন্ত লাভ করে। এই জন্য বাজারটা উথাল পাতাল, বাজারের দাম বাড়ছে। যদি সরকার সিদ্ধান্ত নেয়, যদি এটা কোনো ব্যবস্থা নেয়, তাহলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা তো আশাবাদী ছিলাম যে এখন নতুন সিজন দাম কমবে, সেখানে জায়গা দেখা যায় চালের মধ্যে আগুন লেগে রয়েছে। সরকারের তরফ থেকে বারবার পদক্ষেপ নেওয়া হলেও দাম কমছে না কোনো কিছুরই। ক্রেতা ও ভোক্তারা বলছেন বাজার সহনীয় রাখতে প্রয়োজন সরকারের নিয়মিত মনিটরিং। সরকার যতই চেষ্টা করুক ট্যাক্স কমাইয়ে দিয়েও সস্তায় দেবে পাবলিকের কাছে, পাবলিকের সস্তায় একটু খাবে নেবে, হ্যাঁ, কিন্তু যেভাবে মার্কেট বাড়তেছে সেই অনুযায়ী কিন্তু বেতন সবাই বাড়ে না, সবার কঠিন অবস্থায় চলতে হয়। যাদের টাকা আছে তারাই পারবে বাজার করে খাইতে, আর যাদের টাকা নাই তারা শুধু দেখবে যে অন্য বাজার করে নিয়ে আসতেছে, ওইটা দেখেই তারা আর কি পেট ভরবে, এছাড়া কিছু করার নেই ভাই। আমি বললাম তো সব কিছুরই দাম বেশি। আবার মাছ থেকে শুরু করে আপনি যেখানে যাবেন সব জায়গায়, আপনি সবজি যান সব জায়গায়। এ সপ্তাহে দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে মুরগি। কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 210 টাকা এবং সোনালী মুরগি 320 টাকায় বিক্রয় হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে সব ধরনের সবজির দাম। SM তানভীর, মাই টিভি, ঢাকা। কিছু কিছু রোগের ক্ষেত্রে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীরা বিদেশি চিকিৎসা নিতে গেলেও সামান্য অসুস্থতেই অনেকে ছুটে যাচ্ছেন বিদেশে। চিকিৎসার পাশাপাশি এটাকে মেডিকেল ট্যুরিজম বলছেন অনেকে। পাশাপাশি স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেকে সামান্য অসুস্থতা নিয়েই গ্রাম থেকে ছুটে আসছে রাজধানীতে। এতে করে চাপ বাড়ছে রাজধানীর চিকিৎসা ব্যবস্থাপনায়, ফলে কমছে সেবার মান। বিস্তারিত SM তানভীরের বিশেষ রিপোর্টে। এক শ্রেণীর রোগী আছেন যারা সামান্য সমস্যাতেই ছুটে যান দেশের বাহিরে। অনেকের কাছে এটা যেন অনেকটা নিয়মে পরিণত হয়েছে।
অবশ্য রথ দেখা, কলা বেচার মতো চিকিৎসা এবং বেড়ানোটা একই সাথে সেরে নিচ্ছেন অনেকে। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে অনর্থক যে পরিমাণ অর্থ প্রতি বছর দেশের বাইরে চলে যায় তা ঠেকাতে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন এই চিকিৎসক। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটি নিয়ম নীতি থাকা উচিত, কারণ এর সাথে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা যুক্ত। যদি কারো সত্যিকার অর্থেই দেশের বাইরে চিকিৎসা নিতে হয়, তাহলে যে চিকিৎসক তাকে দেখেছেন তিনি ওই রোগীকে রেফার করবেন। রেফার করার পরে একটি উপযুক্ত বোর্ড সেটি পরীক্ষা নিরীক্ষা করে যদি দেশের বাইরে যাওয়ার উপযুক্ত হয়, তখনই কেবলমাত্র অনুমতি দেবে, এবং সেই অনুমতি পেলে রোগীকে বৈদেশিক মুদ্রা দেয়া হবে, অ্যালোকেশন করা হবে, যেটা দিয়ে দেশের বাইরে চিকিৎসা করা হবে। যদি এরকম একটি নিয়ম না থাকে, তাহলে তো প্রতি বছর কয়েক বিলিয়ন অর্থ তো বিনা প্রয়োজনে অপচয় হচ্ছে। তো এই জায়গায় একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি চালু হওয়া দরকার। অন্যদিকে সামান্য সমস্যা নিয়েই রোগীরা ছুটে আসছেন রাজধানী ঢাকায়। ডাক্তার দেখাতে আসছে, ঠিক আছে, সমস্যা পেটের দর্শক আপনার পছন্দ হয় না, সত্যি কথা যেটা আমি অনেক কাছে শুনছি, বললো তুমি ওখানে যাও, গেলে তুমি সুস্থ হবা। এতে করে যেমন একদিকে বাড়ছে রোগীর চাপ, অন্যদিকে কমছে সেবার মান। এজন্য বিদেশের মতো বাংলাদেশে রেফারেল ব্যবস্থার কথা বলছেন চিকিৎসকেরা। একটা সাধারণ ব্যথার রোগীকে আমরা যদি এরকম উপজেলা লেভেলেই ওটাকে ট্রিটমেন্ট দিয়ে ওখানেই যদি তার ট্রিটমেন্টটা হয়ে যেত, তাহলে সে কখনোই শহরকেন্দ্রিক হতো না। কিন্তু আমাদেরও প্রবণতাটা এরকম যে আমার ব্যথা আছে, আমি এখানে দেখাবো না, আমি শহরে গিয়ে সবচেয়ে বড় ডাক্তারকে দেখাবো, প্রফেসরকে দেখাবো। এই যে একটা মানসিক একটা জিনিস আমাদের রোগীদের মধ্যেও ডেভেলপ করছে, এটারও একটু পরিবর্তন দরকার। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশ পরিবর্তনের যে বিশাল সুযোগ পেয়েছে জাতি, সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের সংস্কার কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এই পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। SM তানবীর, মাই টিভি, ঢাকা। শেষ করব পর্যটনের খবর দিয়ে। শীতের আমেজে পর্যটককে মুখরিত হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবানে পর্যটন স্পটগুলো। পর্যটন নিষেধাজ্ঞা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে নিষ্প্রাণ থাকা বান্দরবান জেলার পর্যটন খাত যেন প্রাণ ফিরে পেয়েছে। এতে আবারও চাঙা ভাব ফিরেছে বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলার বিধিনিষেধ তুলে নিলে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন খাতের ব্যবসায়ীরা। প্রতিনিধি তুহিন হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেশের অন্যতম পর্যটন অঞ্চল পার্বত্য জেলা বান্দরবান। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। উঁচু পাহাড়, জলপ্রপাত আর পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা আকৃষ্ট করে পর্যটকদের। নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, চম্বুক, নীলগিরি সহ সবগুলো দর্শনীয় স্থানে শীতের আমেজ, সরকারি ছুটি, স্কুল বন্ধ থাকায় মুখরিত হয়ে উঠেছে পর্যটকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পর্যটন কেন্দ্রে ছুটছে অসংখ্য পর্যটক। পাহাড়, নদী, ঝর্ণার অপরূপ দেখে বিমোহিত হচ্ছে প্রকৃতিপ্রেমীরা। এদিকে পর্যটকদের জন্য জেলায় গড়ে উঠেছে ছোট বড় শত শত হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এখানে বেড়াতে এসে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে সিনারিগুলো, ভিউজগুলো অনেক সুন্দর। বান্দরবান পর্যটন খোলার কারণে পর্যটকরা বেড়াতে আসতেছে, আর আমাদেরও ভালোবেসে কিনা হচ্ছে। অপূর্ব একটা সৃষ্টি, সেটা প্রকৃতির ধারে কাছে না আসলে আমরা হয়তো বা উপলব্ধি করতে পারবো না। বান্দরবান না আসলে বোঝা যাবে না আপনার ফটোটুকুলো কত সুন্দর। স্বচক্ষে দেখার যে আনন্দ, সেটা আসলে সত্যি মুগ্ধকর। আগে থেকে অনেক টুরিস্ট আসতেছে, যদি আরো অন্যান্য স্পট যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। ডিসেম্বর মাসে আমাদের হোটেলগুলো অগ্রিম বেশ কিছু রুম বুকিং হয়েছে। টুরিস্ট পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যগণ আগত পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিয়ে আসছে। আমাদের অ্যাডিশনাল ডিআইজি টুরিস্ট পুলিশ মহোদয়ের নেতৃত্বে আমরা টুরিস্ট পুলিশ অন্যান্য বাহিনী সদস্যগণ আগত টুরিস্টদের সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে আসছি। রোয়াংছড়ি ও থানচি ছাড়া জেলার 4টি উপজেলায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।